আমি একদম খেয়াল করিনি। আপনার বেশি লাগেনি তো? না না না, আমার অত লাগেনি। আসলে আমি সরি, আমি একটু অন্যমনস্ক হয়ে রাস্তা পার হচ্ছিলাম, সরি। মানে আপনাকে আশেপাশে কোনো হসপিটালে নিয়ে যাই? না না না, দরকার নেই। আমি একাই বাসায় চলে যেতে পারবো। থ্যাংক ইউ। কোথায় যাবেন? আপনাকে আমি ড্রপ করে দিই? না, দরকার নেই, আমি যেতে পারবো। হ্যালো, শোনেন কিন্তু হ্যালো, শুনছেন? আরে আপনি? ও, আপনি ফুল নেবেন বুঝি? হ্যাঁ, ফুল নিব, কিন্তু আপনি এখানে? এটা আমার দোকান। আচ্ছা, সেদিন আমার গাড়ির সাথে এত জোরে ধাক্কা লাগলো আপনার, বাট আপনি আমাকে একটা সরি বলারও সুযোগ দিলেন না। ভাগ্যিস তেমন কিছু হয়নি। আমি এত তাড়াতাড়ি মরতে চাই। মানে? বাদ দিন, কি ফুল লাগবে সেটা বলুন। কি ফুল নেওয়া যায় বলুন তো? সেটা তো ডিপেন্ড করছে আপনি কাকে ফুল দিবেন তার উপর। যদি স্পেশাল কেউ হয় তাহলে। না না না, স্পেশাল কেউ না। অ্যাকচুয়ালি আমার এক বান্ধবীর জন্মদিন আজকে, ওর জন্যই ফুল নিব।
কি ব্যাপার, আপনার এসি কাজ করে না? আর আরেকটা কথা, আপনি যদি ঢাকা শহর না চিনেন তাহলে আপনি উবার চালাচ্ছেন কেন? মুদি দোকানদারি করতে পারেন না? কতক্ষণ ধরে ওয়েট করছি আমি রাস্তার মধ্যে। আসলে আমার বাবা মুদির দোকানদার ছিল, কিন্তু বাকিতে দিতে দিতে আমাদের দোকানটাই বন্ধ হয়ে গেছে। তাই আমি মুদির দোকানদার হইতে চাই না, গাড়িই চালাই। আপনি প্লিজ আর বাজে বকবেন না, গাড়িটা চালান ঠিক মতো, তাড়াতাড়ি। সৃষ্টিকর্তা পৃথিবীতে কিছু সুন্দর সুন্দর মেয়ে সৃষ্টি করেছে, যাদেরকে লাগলে ভালো লাগে। আপনি কিন্তু তাদের মধ্যে একজন। হোয়াট? আপনার কি কোনো কমন সেন্স নাই? তবে এটা ঠিক, খুব বেশি রেগে যাওয়া আবার ঠিক না। আমি রাগবো নাকি হাসবো সেটা আমার ব্যাপার। আপনি প্লিজ সোজা গাড়িটা চালান, আর একটা কথা বলবেন না। তবে গৌতম বুদ্ধের কথাটা বলতে হয়। গৌতম বুদ্ধ বলেছেন, রাগ করা মানে হচ্ছে নিজেকে শাস্তি দেয়া। আমি চাই না আমার কারণে কোনো সুন্দরী মেয়ে নিজেকে শাস্তি দিক। তবে আবার এটাও ঠিক, রাগ চেপে রাখলে প্রতি 3 জনের 1 জন কিন্তু দুরারোগ্য রোগে আক্রান্ত হয়। আমি আবার এটাও চাই না আপনি কোনো দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন। রাগেন তাইলে। আপনি যদি আর একটা কথাও বলেন তাহলে আমি গাড়ি থেকে নেমে যাব। ম্যাডাম একটা কথা বলি, আপনাকে না শাড়িতে অনেক ভালো লাগে। ইনফ্যাক্ট আমার মনে হয় যদি মিশরের ফারাও রাজবংশের শেষ রানী শাড়ি পরতেন, তাকেও আপনার মতোই সুন্দর লাগতো। তবে হ্যাঁ, টিপ পরলে আপনাকে আরো অনেক বেশি সুন্দর লাগতো। আপনি যদি চান আমি আপনাকে শাহবাগ থেকে টিপ এনে দিতে পারি। হ্যাঁ, সকাল সকাল আমার ঘুম ভাঙাচ্ছিস কেন? হ্যাঁ, কি বলিস? বল। মামা 2টা চা দেন তো। তুই আমাকে এই জায়গায় ডাকলি কেন? আমার সাথে অফিসে যাবি না? গিয়ে কি হবে? হোয়াট আর ইউ ম্যাড? এই তুই কি বুঝিস এই জবটা কত ভালো? আমার বোঝার দরকার নেই। যখন জবের দরকার ছিল তখন ছিল না, আর এখন। প্লিজ দোস্ত, ভেঙে পড়িস না। আমি সব বুঝি। আসলে হয়েছে কি যে এটা তো একটা লাভ, তাই না? হ্যাঁ, তুই যা বলছিস পুরোটা একটা ইমোশন, বাস্তব কিন্তু এক না, খুবই কঠিন। বুঝছি। তোর সাথে কথা বলে আমার লাভ নেই। জার্মানি কোথায় যাচ্ছিস? জান না, এই ফোন দিস।
আপনি আপনি বই বিক্রি করছেন? ভুল বললেন, বই বিক্রি করছি না, জ্ঞান বিতরণ করছি। সেটা না হয় বুঝলাম, কিন্তু উবারে গাড়ি চালানো বাদ দিয়ে বই বিক্রি, সরি, জ্ঞান বিতরণ কেন করছেন সেটা জানতে পারি? উবারে গাড়ি চালালে যে জ্ঞান বিতরণ করা যাবে না সেটা আপনাকে কে বলল? এরকম তো কোনো কিছু সংবিধানে লেখা নেই। আপনি যেহেতু বলছেন তাই আপনাকে বলি। একটা মিনিট, হ্যাঁ একটু। হ্যালো, আরে না না, আমি চলে আসছি, 5 মিনিট, কোনো লেট করবো না, আমি আসছি। ওকে, হ্যাঁ ফোনটা রাখ, আসছি। সরি, হ্যাঁ আমার আজকে একটু তাড়া আছে, আজকে তো শোনা হলো না, বাট কালকে কালকে আপনি এখানে থাকছেন না? কাল থাকবো কিনা জানি না, তবে থাকতেও পারি, দেখা হবে যে কোনো জায়গায়। আবিরা, থ্যাংক ইউ ম্যাম। কিরে আজকে ভার্সিটিতে গেলি না? ক্লাস নেই। কিছু কি ভাবলি? কি? কিছুদিনের মধ্যে তো তোর পরীক্ষাটা শেষ। তোর বাবা বলছিল কানাডার কাগজপত্রগুলো যদি তৈরি করে ফেলতি। ওইদিকে মিনু তো বারবার ফোন করছে, বলছে ওর মেয়েটা নাকি তুই যাবি সেই খুশিতে খাওয়া দাওয়াই বন্ধ করে দিয়েছে। মা তুমি না প্লিজ আপুকে বলে দাও আমি এখন যাব না, আমার না একটু সময় দরকার, একটু পরে যাব। আরে তুই তো তোর বাবাকে জানিস, এত একরোখা একবার একটা কথা বললে সেটা করেই ছাড়বে। মা যুগটা না পাল্টে গেছে, আগের মতো আর কিছুই নেই, তোমাদের চিন্তা ভাবনা আমার চিন্তা ভাবনা এক না, হওয়াটাও স্বাভাবিক না। আর তাছাড়া আমি তো ছোটবেলা থেকে তোমরা যা বলেছো তাই করেছি, কখনো কোনো কিছুতে না বলিনি, আর আপুও না বলেনি, তো আপু তো সব কথা শুনেছে। তখন তোমার মেয়ের সাথে আমার বয়সের ব্যবধান কত ছিল জানো? 13 বছরের। 17। হোয়াট এভার বেবি, 17 বছরের। বিষয়টা হচ্ছে আমরা তো সংসার ছেড়ে পালিয়ে যাইনি। সংসার মানেই উভয়ের স্যাক্রিফাইস, দুজনের আন্ডারস্ট্যান্ডিং।
বাবা, আমি আসলে এ ধরনের কিছু বলতে চাইনি। আমি কোনো ডিসিশনও দেইনি। আমি শুধু বলতে চাইছি যে আমি একটু আমার মতো করে ভাবতে চাই, একটু সময় চেয়েছি। তুমি কি মনে করো তোমার নিজের জীবনের সিদ্ধান্ত আমাদের চেয়ে ভালো করে নিতে পারবে? বাবা, আমি সেটাও বলতে চাইনি, কিন্তু আমি আমার মতো করে আমার জীবনটাকে, বাবা আমি আমার মতো করে তারপর আবিরা একদিন হঠাৎ করে আমার দোকানে এসে আমাকে বললো আমার সঙ্গে ওর জরুরি কথা আছে। খুব জোরাজোরি করছিল ওর সঙ্গে বাইরে যাওয়ার জন্য। আমিও আর উপায়ন্ত না থেকে ওর সঙ্গে বেরিয়ে পড়লাম। হঠাৎ কফি কেন খাওয়াচ্ছ? কারণ আমি আপনাকে একটা প্রশ্ন করব। কি প্রশ্ন? আপনি আমাকে বিয়ে করবেন? হোয়াট? আপনি কি আমাকে বিয়ে করবেন? আরে কি বলতেছো তুমি? তোমার মাথা ঠিক আছে? আমার মাথা একদম ঠিকঠাক আছে। মানে কি? মানে বিয়ে সিদ্ধান্ত কি এভাবে হুটহাট নেওয়া যায় নাকি? সময় প্রয়োজন। ওকে ফাইন, আমি আপনাকে 10 মিনিট সময় দিলাম। আপনি ভালো মতো চিন্তা ভাবনা করে আমাকে হ্যাঁ অথবা নাতে একটা উত্তর দিবেন। আর ইউ সিরিয়াস? মানে মাত্র 10 মিনিট? জাস্ট হ্যাঁ অথবা না। আর তাছাড়া এর থেকে বেশি সময় আমার হাতে নেই। সো টাইম স্টার্ট হয়ে গেছে। Are you serious? তুই কই? আলহামদুলিল্লাহ, বিয়েটা ভালোই ভালো হয়ে গেল। দোস্ত আই না, যাবে না, যা বাসায় যা। আর আমি একটা উবার ডেকে দিচ্ছি, ঠিক আছে? ভাইয়া আপনি কোথায় যাচ্ছেন? ভাবি, আপনাদের সাথে গিয়ে আমি আর হাঁটি হতে চাই না, বুঝতে পেরেছি? থ্যাঙ্কস দোস। শোন, থ্যাঙ্কস দেওয়ার কিছু নেই। আর ভাবি, এটা আপনাদেরই বাসা, ওকে? আমাদের বাসা। তোমার বন্ধু। আচ্ছা শোনো, হুট করে বিয়ে করেছি, তুমি যেখানে থাকবে সেখানেই আমার থাকাটা ফাইন, কিন্তু আমি না তোমার বন্ধুর বাসায় থাকাটা খুব একটা পছন্দ করছি।
তাহলে চলো তোমাকে তোমার বাসা দিয়ে এসে চলো। আরে বাবা, আমার এখানে থাকতে প্রবলেম বা থাকবো না সেটা তো আমি বলিনি। আমি থাকবো, কোনো প্রবলেম নেই, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত আমার? কয়েক মাসের মধ্যে তুমি তোমার জন্য একটা ভালো চাকরি জোগাড় করবে আর এই বাসা থেকে শিফট হওয়ার ব্যবস্থা করবে। কয়েক মাস? কয়েক মাস অনেক কম সময় না, এখানে তো ভালোই আছি। কয়েক মাসের মধ্যে চাকরি করতে পারবো? তুমি তোমার বউয়ের জন্য একটা চাকরি আর একটা ঘরের ব্যবস্থা করতে পারবে না? কেমন পুরুষ মানুষ তুমি? এই কি বলে এই মেয়ে, হ্যাঁ? তোমার জন্য শুধু চাকরি কেন, এই জগৎ সংসার খুঁজে 108টা নীলপদ্ম নিতে পারে। উঠো এখন, একটু চলো তোমাকে বাসা থেকে আমাদের বেডরুম। ভালো না, হবে না চাকরিটা। কেন? আর কেন কি, এইসব চাকরি হয় নাকি? আগে থেকেই তো ফিক্স করা থাকে, এই ইন্টারভিউগুলো তো আইওয়াস। তুমি চেষ্টা করতে থাকো, হাল ছেড়ে দেবে না। আর চেষ্টা তোমার কারণেই শুধু চাকরিটা খুঁজছি। তুমি তো বলো চাকরি করতে, বলো এই দেশে আমাদের জন্য কি কোনো চাকরি আছে? কোনো চাকরি নাই, এই জন্য আমার চাকরি ভালো লাগে না। আর তোমার জন্যই শুধু আমি চাকরিটা খুঁজছি। কে দেবে এই শহরে আমার চাকরি বলো? তোমার তো চাকরি রাখবে। তাহলে কি করবে বলো? কি আর করবো বলো? দুর্নীতি, সব জায়গায় দুর্নীতি। থাক, মাথা ঠান্ডা রাখো। আর তুমি যাও, ফ্রেশ হয়ে নাও, আমি খাবার দিচ্ছি, ঠিক আছে? তোমার সাথে একটা কথা বলেছি। ওই আমার একটা ফ্রেন্ড ছিল না, সোমা, ওর অফিসে একটা জবের ভ্যাকেন্সি ছিল, তো আমি ওখানে ইন্টারভিউ দিয়েছিলাম আর জবটা না হয়ে গেছে। স্যালারি ভালো আর ওরা কালকেই জয়েন করার কথা বলেছে। মানে আজকেই আমাকে জানিয়েছে। তার মানে তুমি কি বলতে চাইছো? তুমি ইনকাম করবে আর আমি খাবো, তাই তো?
আমি এরকম কিছুই বলতে চাইনি। তুমি একটু ভেবে দেখো, আমি চাকরিটা করলে আমাদের সংসারটা একটু ভালো মতো চলবে না? আমাদের জন্যই তো ভালো হয়। আর তাছাড়া আমি সবসময় চাকরি করবো না, শুধুমাত্র তোমার যতদিন না চাকরি হচ্ছে করতে। দেখো, সংসারটা কিভাবে চলবে না এটা নিয়ে তোমার চিন্তা করার দরকার নেই। আমি চাই না তুমি জবটা করো। তুমি একটু বোঝার চেষ্টা করো, আমাদের সংসারটা আরেকটু ভালোভাবে চলবে, তাতে ক্ষতি কোথায়? আবিরা, আমি এই বিষয়টা নিয়ে আরেকটা কথা বলতে চাই, একটা বন্ধ বিষয়। আবিরা, 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 হ্যালো, কোথায় তুমি? অফিসে। কাল রাতে আমি তোমাকে কি বলেছিলাম? মহিন, আমি এই ব্যাপারে তোমার সাথে বাসায় এসে কথা বলি। দাদা, আমাদের কাজ করি, বাসার সব কাজ এখন থেকে আমি করি, রান্না বান্না করি, তোমার কাপড় টাপড় ধুই। তুমি তো এটাই চাইছো নাকি? কি সব চাতা বলছো তুমি? তুমি কি পাগল হয়ে গেছো? আমি বাসায় এসে তোমার সাথে কথা বলবো, আমি রাখছি। আবির এখন আমার ইচ্ছার বিরুদ্ধে চাকরি করা শুরু করছে। তো তাতে কি হয়েছে? আমি জব করছি, তাতে তোদের জন্য তো ভালো লাগে, ভালো না? তাছাড়া তুই তো কিছুই করছিস না, করছিস কিছু? তুই একটা বিষয় চিন্তা কর, ভাবি কিন্তু একটা রিচ ফ্যামিলির মেয়ে, তাই না? ওই ফ্যামিলি থেকে সে আসছে, সবাইকে ছেড়ে চলে। কেন আসছে? ভালোবাসার কারণে। এসে আবার জব করছে একটাই কারণ, যে তোর যে সংসারে যে অভাব ওটা দূর করার জন্য। আর এটা তো তোর লাক, সৌভাগ্য তোর। বুঝছি,
তুই ওই একই গোয়ালের গরু, তোকে বলে তো কোনো লাভ নাই। তবে এটা আমি বুঝতে পারতেছি ওই সময় এরকম হুটহাট করে বিয়ে করাটা আমার উচিত হয়নি। সন্তোষ, বিয়ে করার সিদ্ধান্তটা রাইট কি রং আমি ওটাতে যাব না, কিন্তু ভাবি যে সিদ্ধান্তটা নিয়েছে জব করার, ইটস টোটালি রাইট। তুই মেনে নে। সম্ভব না আমার পক্ষে। মানে মানে সম্ভব না, এই জিনিসটা আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব না। ওর টাকা আমি খাচ্ছি। যে বিষয়টা তুই এইভাবে ভাবছিস কেন? আচ্ছা বাদ দে তো, আমার এটা নিয়ে কথাই বলতে ইচ্ছা করতেছে না। আচ্ছা ঠিক আছে, চা খা। এই চা দেন তো মামা। ও রাতও তো অনেক হয়েছে। আচ্ছা আসলে স্যারটার কাজ, এখানে কাজ করতে করতে টাইম মনে থাকে না, মানে খেয়াল করা হয় না। রাস্তায় খাবার দিই। এত রাতে অফিসে কাজ ছেড়ে আসছো, অনেক টায়ার্ড না তুমি? আমি খাবার দিচ্ছি। আরে আমি খাবার দিচ্ছি তো, তুমি যাও ফ্রেশ হও, আমি জাস্ট খাবারটা নিয়ে আসবো। আমি কিসের ফ্রেশ হবো? অফিসের থেকে তো আমি আসি না, অফিস থেকে তুমি এসছো এত রাতে কষ্ট করে। আমি ফ্রেশ হওয়ার কি? সারাদিন তো আমি বাসায় থাকি, আমার তো কোনো ইস্যু নাই। তুমি বসো, আমি তোমার জন্য খাবার দিচ্ছি। হ্যাঁ বসো। তুমি কি বেশি বলে ফেললে না? বেশি বলার কিছু নেই। আশ্চর্য, আমার ওয়াইফ সারাদিন এত কষ্ট করলো অফিসের মধ্যে, এত রাতে বাসায় আসছে। তুমি টায়ার্ড না? খিদা লেগেছে না তোমার? তা আমি হাজবেন্ড হিসেবে আমার দায়িত্ব আছে না? দেই তোমাকে রাতের ডিনার দেই, যাই আবার আটকাও কেন? তুমি বাড়াবাড়ি করছো। আমি বাড়াবাড়ি করছি? আমি? আর তুমি তো কিছু করছো না, তোমার কোনো বাড়াবাড়ি না। তোমাকে যে বললাম তুমি চাকরি করো না, আমার কথা শুনলে তুমি? না শুধু তো ঠিক ঢ্যাং ঢ্যাং করে চাকরিতে চলে যাচ্ছ, আসছো। আমি বাড়াবাড়ি করেছি তাই না? আমি ঢ্যাং ঢ্যাং করে গিয়েছি। হ্যাঁ আমি চাকরি করছি। কার জন্য করছি? আমাদের জন্য, আমাদের সংসারের জন্য, যাতে আমরা একটু ভালো থাকতে পারি। আমরা সংসারে ভালো ছিলাম না? ভালো ছিলাম না বলো? একটু ধৈর্য ধরতে তুমি পারো নাই? খুব ভালো ছিলাম, আর ইনফ্যাক্ট খুব ভালো আছি তো আমি। দেখো না, এই দেখো একটা ঘরে থাকি, সেখানে হচ্ছে কোনো টেনশন নাই তাই না? আরেকজনের বাসায় থাকবো আরামে, মানে ভাড়া দেওয়াও লাগবে না, কোনো কিছুই লাগবে না। আমরা খাওয়া দাওয়ার তো কোনো টেনশন করি না, রাইট? আমাদের বাজার থাকলে আমরা খাবো, না থাকলে খাবো না, টেনশন ফ্রি। আর ঘোরাফেরা সেটা করার কি দরকার? বাসায় তো একটা হোটেল, তাই না? এই কথা তুমি কাকে শোনাচ্ছ? আমাকে? হ্যাঁ, আমি তোমাকে বলেছিলাম আমাকে বিয়ে করার জন্য। আমি তোমাকে বিয়ে বসিনি, তুমি জোর করে আমাকে বিয়ে করেছো। তখন তুমি আমার অবস্থান জানতে না? তখন জানতে না আমার অবস্থাটা কি ছিল? এখন তোমার নিড বেড়ে গেছে না, এই জন্য তুমি একদম। থামলে কেন? অনেক কিছুই তো বলে ফেলেছো, আর ওইখানে থামলেও আসলে আমি বুঝতে পেরেছি তুমি কি বলতে চেয়েছো। আসলে আমার ভুল হয়েছে, আমি তোমাকে জোর করে বিয়ে করেছি, আমার দোষ। এখন আমি আমার ভুলটা শুধরে নিব, ঠিক আছে? এখন তো ভুল শুধরাবেই, শুধরাবেই তো তুমি। এটাই হয়, সবাই শুরুতে ভালোবাসার কথা বলে, পরবর্তীতে এটাই হয়। আর সবাই শুরুতে ভদ্রতা দেখায়, পরে এই অভদ্রতা দেখায়, ছোট লোকই দেখায়। আমি তোমাকে একটা শিক্ষিত ভদ্র ছেলে মনে করেছিলাম, আসলে না। আমার ভুল হয়েছে, আমি ভুল বুঝেছি, আর আমি তোমার সাথে থাকবো না। কে বলছে? তোমার যদি আমাকে দিয়ে না পোষাচ্ছে চলে যাও না। এখন তো রঙিন দুনিয়া দেখছো, এখন তো যাবেই। যাও, না পোষালে চলে যাও, কেউ আটকাবে না তোমাকে। হ্যাঁ যাবো তো, আমি তো বললাম যাবো। বের করে দেওয়ার তো কিছু নাই, তোমার বাসা না যে তুমি বের করে দিবা। আটকালো কে তোমাকে? যাও। ওই দিন রাতে আবিরা তার বাবার বাড়ি চলে যায়। ইনফ্যাক্ট আমি ওকে দিয়ে আসি।
এরপরে আবির আর ফিরে আসেনি? না, তার কয়েকদিন পর আমি ওর একটা চিঠি পাই। বাবা, বাবা আমাকে প্লিজ তুমি ক্ষমা করে দাও। আমি না বুঝে তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি। বাবা, তুমি আসলে ঠিক বলেছিলে, একটা সংসার করার জন্য অনেক বড় স্যাক্রিফাইস করতে হয়। বাবা, আমি ভুল করেছি, আর আমি আমার ভুলটা বুঝতেও পেরেছি। আমার উচিত ছিল তোমাদের কথা শোনা। আমি আর ভুল করতে চাই না বাবা। তুমি যা বলেছিলে আমি তাই করব। আমি আপুর ওখানে চলে যাব। তুমি প্লিজ আমার যাওয়ার ব্যবস্থা করো। বাবা, বাবা আমি তোমার জড়িয়ে দিতে পারি?
এত কান্নাকাটি কেন করছো? আমি আবার শোন, আমি তো অন্য নিয়ে দেবো। চল ট্রাই প্লিজ করুন। অবশ্যই দিব। তুমি কান্নাকাটি করো না, আর অনেক হ্যাঁ হ্যাঁ আমি নেমে খবর দিব, ঠিক আছে? আর আপু আসছে আমাকে দেখে। কেমন আছেন? ও আপনি এসেছেন? সেদিন একটা কথা বলতে অনেক ইচ্ছে করছিল, কিন্তু পরে আর বলা হয়নি। বলুন। আপনার ভেতরে একটা অপরাধবোধ কাজ করছে, মানে আপনি ধরেই নিয়েছেন ভুলটা আপনারই ছিল। আবিরাকে আপনি ফেরাতে পারতেন, ফেরাননি। অথবা আবিরার অনেক কিছু আপনি মেনে নিতে পারতেন, নেননি, তাই তো? আর এই জন্য আপনি এই জীবন বেছে নিয়েছেন।
মানুষকে ফুল দিয়ে ভালোবাসা দিচ্ছেন, অথচ আবিরার জন্য যে আপনার মনে পাহাড় সমান ভালোবাসা, সেটা থেকে আপনি নিজেকে আগলে রাখছেন। এইভাবে কি জীবন চলে? আর এভাবে কি কেউ বেঁচে থাকতে পারে? কে বলেছে বেঁচে থাকা যায়? আমি তো বেঁচে আছি। সবকিছু চাপিয়ে যদি বেঁচে থাকা যায় তাহলে তাহলে মন্দ কি? আমি আসলে জানি না আবির আর ফিরে আসবে কি আসবে না, কিন্তু আপনার জীবনটা যদি অন্যরকম হয় আমার খুব ভালো লাগবে। ভালো থাকবেন, চলুন। একটু দাঁড়াবেন? এটা আপনার জন্য। আমার আমার কেন জানি মনে হচ্ছিল আপনি আসবেন। সেদিন যে কথাটি আপনাকে বলা হয়নি, আবিরা আর কখনই ফিরবে না। আবিরা কানাডা যাবার কিছুদিন পর জানতে পারি একটা রোড অ্যাক্সিডেন্ট আবিরা মারা গেছে। সেই থেকে একটা অপরাধবোধ আমার ভেতরে বাসা বেঁধে নিয়েছে। আর কিছু না থাকলেও আমার একটা নিজস্ব অহংবোধ আছে। কিন্তু একটা সত্য কি জানেন, যেদিন প্রথম আপনার সাথে আমার দেখা হয়েছিল সেদিন আমি কেন জানি খুব অসহায় বোধ করছিলাম। মনে হচ্ছিল আপনাকে বলি আর একটু থাকুন না আমার সামনে দাঁড়িয়ে। আমার আত্মশক্তির গভীরতার তুলনায়